সাউন্ড সিস্টেম বন্ধ থাকায় ডাক পৌঁছে গেল সবখানে। পিউ বুঝে ফেললো ভাইয়াটা কে। তানহার ছবি তোলা চুলোয় দেখে ছুটে স্টেজের কাছে এসে গুটি মেরে দাঁড়ালো। এতক্ষণ যেভাবে উঠছিল ভদ্র মেয়ে হয়ে গেল অমনি। ধূসর এগিয়ে আসে পুষ্পের কাছে। পুরোটা সময় পিউ তন্ময় হয়ে চেয়ে রয়। মনে পড়ে সে পেট ছোঁয়ার দৃশ্য। সমস্ত শরীর আরেকবার শিউরে ওঠে ফের। আনমনে হাতটা পেটের কাছে জায়গা পায়। ধূসর কাছে এসে দাঁড়াতেই পুষ্প উত্তেজিত গলায় বলল, আপনি কোথায় ছিলেন? আমাকে হলুদ মাখাবেন না? কত কষ্ট করে এক গাল ফাঁকা রেখেছি দেখুন। বাম গালটা দেখালো ও। সত্যি তাই, তার ডান গাল, কপাল, থুতনি হলুদে জুবুথুবু হলেও বাম গাল সম্পূর্ণ ফাঁকা। পাশ থেকে জবা বললেন, কাউকে হলুদ মাখাতে দিল না জানিস। লাগাতে এলেই হুঁশিয়ার করে বলছে এখানে ধূসর ভাই হলুদ দেবেন, তোমরা বাকি সব খানে মাখাও। পুষ্প লজ্জা পেয়ে গেল। তার জীবনের এই বিশেষ দিনটার জন্য যার অবদান সবচেয়ে বেশি, তার জন্যে এ আর এমন কি। ধূসর ভাইয়ের পায়ে লুটিয়ে পড়লেও কম হবে। ধূসর হাসলো, যে হাসিতে দন্তপাটি বাইরে আসে না। বাটি থেকে হলুদ নিয়ে গালে ছুঁয়ে বলল, সুখী হ। পুষ্পর কি হলো কে জানে, ভীষণ আবেগে নড়ে উঠল হঠাৎ। দু হাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে ফেলল। ভ্যাবাচেকা খেয়ে গেল সকলে। পরপর বুক ভারী হয়ে এলো। ধূসরের হাসিটুকু বিলীন। মুছে গেছে পিউর লজ্জা। তার চোখ ছলছলে হয়ে ওঠে। ক্ষণিকের জন্য স্থগিত হয়ে পড়ল বিয়ের উৎসব আনন্দ। আঁচলে চোখ মুছলেন মিনা বেগম। ব্যথাতুর দীর্ঘশ্বাস ফেললেন আমজাদ। ভাইয়ের কাঁধে হাত রেখে নীরবে সান্ত্বনা জোগালেন আফতাব। কিন্তু এই সান্ত্বনা নিরর্থক। সবাই জানে পুষ্প আর মাত্র 2 বছরের অতিথি। তারপর সারা জীবনের জন্য মেয়েটার ঠিকানা হবে অন্য কোথাও। পিওর ঘরে একটা পা রাখার জায়গা নেই। বিছানা থেকে ফ্লোর বাদ নেই কিছু। যে যেভাবে পেরেছে কাঁথা বালিশ বিছিয়ে শুয়ে পড়েছে এক একজন। এমনকি পিউ নিজেই তার শয্যায় জায়গা পেল না। ছেড়ে দিয়েছে শান্তা আর শক্তিকে। দুজনের কেউই মেঝেতে শুতে পারে না। ঠান্ডার প্রচুর ধাতদের। দেখা গেল কাল বিয়েতে সর্দি হাঁচিতে একাকার করে ফেলেছে। এর চেয়ে একটু আত্মত্যাগ করা ভালো। সবাই যখন ঘুমিয়ে পিউ নিরন্তর মোচড়ামুচড়ি করছে। একটু যদি ঘুম আসে। অথচ পাশে নাক ডেকে ঘুমাচ্ছে তানহা। হুঁশ জ্ঞান কিচ্ছু নেই। এই মুহূর্তে ওকে চ্যাংদোলা করে পুকুরে ফেলে দিল টের পাবে না। পিওর ঘুমটাকে প্রচণ্ড হিংসে করছে এখন। ও ঘুমাচ্ছে, তাহলে তার কেন ঘুম আসছে না? অবশ্য আসবেই বা কী করে? আজ সারাক্ষণ ধরে সেই কথা আর সেই দৃশ্য ঘুরছে মাথায়। এই যে এখনও ঘুরছে। পিওর চোখের সামনে ফের ভেসে ওঠে ধূসরের শাড়ি ভেদ করে হাত প্রবেশ করা, খিচে তাকে কাছে টানা। মেয়েটা চোখ বুজে নেয়, তারপর আবার তাকায়। বালিশে মুখ চেপে হাসে। হঠাৎ দেখলো কেউ একজন বাইরে যাচ্ছে। ভালো করে তাকিয়ে বুঝলো ওটা মারিয়া। পিউ জিজ্ঞেস করলো, কিছু লাগবে আপু? নিস্তব্ধ ঘরে হঠাৎ কথা বলায় মেয়েটা চমকে গেল। পরের দফায় ধাতস্থ হয়ে বলল, তুমি জেগে? আমি না আসলে ওয়াশরুমে যাব। রুমেরটাই যাওয়ার উপায়ই নেই। কার না কার গায়ে পা পড়ে। ও আচ্ছা, আমি আসবো। না না, লাগবে না, তুমি ঘুমো। মারিয়া বেরিয়ে গেল। মৈত্রী ঘুম ঘুম কণ্ঠে বলল, কি ব্যাপার পিউরানি, ঘুমোচ্ছ না যে? পিওর দিকে ফিরে শুয়ে বলল, ঘুম আসছে না আপু, কে যেন চুরি করেছে আমার ঘুম, বিনিময়ে দিয়ে গেছে বিনিদ্র রজনী। মৈত্রী চোখ মেলে তটস্থ কণ্ঠে বলল, পিউ তুমি কি প্রেম করছো? পিউ আক্ষেপে সুরে বলল, আর প্রেম না, আমি সিঙ্গেল না, আমি ডাবল, ঝুলে আছি মাঝখানে। মৈত্রী আগ্রহ ভরে বলল, সেটা কি রকম? আচ্ছা, কাউকে পছন্দ করো তুমি? আগে হলে পিউ বলতো না, কিন্তু এখন তো পুষ্প জানে। আর ধূসরের থেকেও মাঝে মাঝে সবুজ সংকেত আসছে, তাই বিনা দ্বিধায় বলল, ধূসর ভাইকে পছন্দ করি না, ভালোবাসি। মৈত্রী হা করে চোখ পিটপিট করলো। ধাতস্থ হয়ে ফিস ফিস করে বলল, কিন্তু উনি উনি তো খুব মেজাজি। শান্তা পছন্দ করতো জানো? ওকে যা বকা বকেছে। তারপর ভাবো কোথাকার কোন গ্রাম যেখানে জীবনের প্রথমবার গেলেন উনি, সেখানে গিয়েও এলাকার ছেলেকে পিটিয়েছেন। কত সাহস, কত বড় কলিজা। ওনাকে দেখলেই না আমার খুব ভয় লাগে, মনে হয় যেন আমাকেও পেটাবে। পিউ ফিক করে হেসে উঠল, বলল, উনি হলেন নারকেলের মতন, ওপর থেকে
খসখসে শক্ত, কিন্তু ভেতরটা চমৎকার। একদিন কথা বলে দেখো। না বাবা থাক। কিন্তু পিউ, তুমি কি করে ওনাকে পছন্দ করলে? একে তোমার এত বড়, আবার তুমি কত ফর্সা, আর উনি কালো। পিউর মেজাজ চটে গেল, নাক মুখ কোচকালো। পরক্ষণে মাথা ঠান্ডা করে বলল, কালো তো কি, তুমি ওনাকে কখনো খেয়াল করে দেখেছো? ওনার চোখ, নাক, ঠোঁট সব ইন্ডিভিজুয়ালি সুন্দর। আর দেখলেও আমার মতো করে দেখনি। আমার চোখে ওনার মতো সতনু পুরুষ দ্বিতীয়টি নেই। ভাই রে ভাই, তুমি তো প্রেমে পড়ে একেবারেই গেছো। বেশ পাকা পাকা কথাও বলছো। হবে না, আমার অনুভূতি 3 শেষ করে 4-এ পা দিল। ইটস হাই টাইম ফর গ্রো আপ। মৈত্রীর চোখ তুঙ্গে তুলে বলল, 4 বছর ধরে ওনাকে ভালোবাসো? আচ্ছা, উনিও বাসেন? উনি জানেন তুমি ওনাকে ভালোবাসো? হ্যাঁ। মৈত্রী আরেক দফা বিস্মিত হয়ে বলল, কিন্তু তোমাদের ওরকম কিছু করতে দেখলাম না। তোমাকে দেখিয়ে করব। মৈত্রী থতমত খেয়ে বলল। আরে কথাবার্তা বলার কথা বলছি। তানহা ঘুমো ঘুমো কণ্ঠে বলল, রাত বিরেতে কিসের নষ্টামির আলাপ করছো তোমরা? পিউ, ঘুমা। তোর মামিরা যে এখানে শুয়ে, ভুলে গেছিস? পিউ চোখ বড় বড় করলো। সত্যি তো, ময়মুনা শায়লা দুজনই এ ঘরে ঘুমিয়েছেন। আয় হায়, কিছু শুনে ফেললেন না তো? পিউ ঘাড় উঁচু করে দেখলো, না, তাদের সবার ভারী নিঃশ্বাসের শব্দ আসছে। এর মানে পরিবেশ নিরাপদ। মৈত্রী বলল, আচ্ছা ঠিক আছে, বাকি গল্প কাল হবে। আজ ঘুমো, গুড নাইট। পিউ মাথাটা বালিশে এলিয়ে দিল। সিলিং ফ্যানের দিকে চেয়ে বলল, আর ঘুম? ধূসর ভাই ঘুমটুম সব কেড়ে নিয়েছেন। মৈত্রী বলল, তাহলে মমতাজের গানটা গাও। আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে। তানহা ঘুমের মাঝেও হেসে উঠল। হাসলো পিও। মারিয়া ওয়াশরুমের দরজা বন্ধ করতে লোডশেডিং হলো। আতকে উঠল মেয়েটা। তড়িঘড়ি করে আবার বেরিয়ে এলো। এই বাড়ি তার নিজের নয়, সুতরাং অন্ধকারে কোনো দিকে যাবে কিছু বুঝলো না। জেনারেটর তো আছে, চলছে না কেন? ফোনটাও আনেনি, না হলে ফ্ল্যাশ জ্বালানো যেত। সে হাতড়ে হাতড়ে এগোতে নিল। সামনে থেকে হঠাৎ কড়া আলো পড়ল চোখে। নেত্রযুগল কুচকে মাথা ঘুরিয়ে ফেলল সে। সাদিফ এগিয়ে এসে বলল, আরে আপনি ভূতের মতো হাঁটাহাঁটি করছেন কেন? মারিয়া ভয়ডর উবে গেল অমনি। সাদিফকে দেখে স্বস্তির শ্বাস ফেলে বলল, ও আপনি? ভয় পেয়ে গিয়েছিলাম। ঘুমোননি এখনো? আমি তো রুমেই ছিলাম না, ছাদ থেকে এলাম। ও, এত রাতে একা একা ছাদে? ভয় করেন না আপনার? ভয় মেয়েদের জিনিস ম্যাডাম। পুরুষ মানুষ হলো বাঘের বাচ্চা, তারা ভয় পায় না। মুখ বাঁকালো মারিয়া, বলল, ফ্ল্যাশটা আমার মুখের সামনে থেকে সরান, তাকাতে পারছি না। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি রুমে যান, আমিও যাই, টায়ার্ড লাগছে খুব। জেনারেটরের যে কি হয় মাঝে মাঝে, এখনো চালু হচ্ছে না। গরমে ঘুমোবো কি করে? ও গড। সাদিফ বিড়বিড় করে বলল। মারিয়া মিটিমিটি হেসে ভাবল, আপনি চাইলে হাত পাকা দিয়ে বাতাস করে দিতে পারি, খালি বলুন রাজি। হাসছেন কেন? না কিছু না, যাই। হ্যাঁ আচ্ছা যান। মারিয়া পাশ কাটাতে নিল। রান্নাঘরের বিড়াল সানসেট বেল লাফিয়ে পড়ল মেঝেতে। লেজে বেঁধে স্টিলের বিশাল বড় গামলাটা আছড়ে পড়ল সাথে। ঝনঝন করে বিকট শব্দ হলো। ছড়িয়ে গেল বাড়িময়। অন্ধকারে কলিজা ছলকে উঠল মারিয়ার। ও মাগো বলে চিৎকার করে কাছে পেল সাদিফকে। দিকবিদিক ভুলে ওকেই জড়িয়ে ধরলো তখন। সাদিফ থমকে গেল। হাত থেকে ফোনটা পড়ে গেল ফ্লোরে। প্রথমবার কোনো মেয়ে জড়িয়ে ধরায় রক্ত সঞ্চালন অবধি থেমে গেছে তার। হাত পা অবশ্যই আসছে। মারিয়া দুহাতে পিঠ খামচে ধরে বলল, ভূত ভূত, আপনাদের বাড়িতে ভূত আছে। সাদিফের গলা শুকিয়ে কাট কাট। ঢোক গিলে কিছু বলতে গিয়ে বুঝলো কথা ফুটছে না। তখনই জেনারেটর চালু হয়। আলোয় আলোয় ভরে যায় বাড়ি। রুবায়দা সজাগ ছিলেন। তার কণ্ঠ শোনা গেল দূরে। কি পড়েছে খুঁজতে আসছেন। মারিয়া চট করে চোখ খুলল। কোথায় আছে বুঝতে সময় লাগেনি। ধরফর করে সরে এলো। একবার তাকালো। অস্বস্তি আর অপ্রতিভার ছায়া চেহারায়, সাথে মৃদুমন্দ লজ্জা। সাদিফের কপাল বেয়ে ঘাম পড়ছে। স্টিলের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে সে। ঠান্ডা দুটো চোখ তার উপরে নিবদ্ধ।
মারিয়া দাঁড়িয়ে থাকতে পারে না, কি করেছে ভাবতেই মাথা ঘুরছে। ওয়াশরুমের কথা বলে সে ছুটতে পালিয়ে গেল ঘরে। বিয়ের জন্য একটা বড়সড় ক্লাব ভাড়া নেওয়া হয়েছে। সিকান্দার বাড়িতে এত মেহমান একসঙ্গে বসিয়ে খাওয়ানোর জায়গা নেই। ঘরের মালপত্র রাখবেন কই, আর চেয়ার টেবিল বসাবেন কই। তার সিদ্ধান্ত হলো ক্লাবেই বিয়ে সারবেন। কাবিন হলেও আয়োজন বেশ বড়সড়। ইকবালদের 4টে গাড়ি এসে কেবলই গেটের সামনে ভিড়ল। মাঝে ফুলে ফুলে সজ্জিত গাড়িটা থেকে নেমে দাঁড়ালো সে। পরনে জমকালো সোনালি শেরওয়ানি, পায়ে নাগরাজ জুতো, ঠোঁটে একপাশে চকচকে হাসি, যেন বিয়ে নয়, জিততে এসেছে কোনো রাজপ্রাসাদ। এপাশ থেকে নামলো ধূসর, সে কোণে পক্ষের লোক হয়েও বরযাত্রী আজ। সবই ইকবালের জোর জবরদস্তি। গতকাল সে গাল ফুলিয়েছে, কেন ধূসর হলুদে যায়নি। শেষে এক কথা, বিয়েতে বরযাত্রী হয়ে যেতে হবে, তার সাথেই যেতে হবে। ধূসরও বাগবিতণ্ডায় না জড়িয়ে আপোষ করে হার মানল। বরপক্ষকে সম্মানের সহিত ভেতরে নিতে এগিয়ে এসেছেন সিকান্দার বাড়ির 4 কর্তা। সিঁড়ি পার করে হলের মূল গেটে আসতেই থামতে হলো তাদের। সামনে পুরো লাল ফিতা বাঁধা, অর্থাৎ গেট ধরেছে মেয়ে পক্ষ। ধূসর ভেবেছিল পিউ থাকবে, আজ তো মানা করেনি। নিজের বোনের বিয়ে মানা করবেও বা কেন? কিন্তু সবার মধ্যে ওকে না দেখে অবাক হলো। তানহা আছে, তাহলে ও নেই কেন? শান্তা সুপ্তি কানাঘুষা করে পিউকে খুঁজেছে অবশ্য। আবার সময় পার হচ্ছে দেখে নিজেদেরাই তদারকি শুরু করলো। মারিয়া মৈত্রী দলনেত্রী। গেটে বরাবরের মতো বিজয়ী হলো মেয়েরা। ইকবাল আগেই বলে রেখেছে কোনো তর্ক করা যাবে না, তার শালিকারা যা চাইবে তাই দেবে সে। এত সাধনার পর যাকে পাচ্ছে তার কাছে পৌঁছতে টাকা যায় যাক। টাকা আগে না বউ আগে? ইকবাল স্টেজের দিকে তাকিয়ে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে গেল। পেছনে হেলে ঢং করলো অজ্ঞান হওয়ার। ইফতি 2 হাতে আগলে ধরলো ভাইয়ের পিঠ। হাসলো সে, হাসলো সবাই। হো হো বলে জয়ধ্বনি উঠল। পুষ্প লজ্জায় হাত কসলাচ্ছে বসে বসে। বাড়ির সবার সামনে ইকবালের এসব নিতে গিয়ে মরে যাচ্ছে সে। ইকবাল ধীর পায়ে স্টেজের কাছে যায়, পাশে বসে সবাইকে ছাপিয়ে ফিস ফিস করে স্বীকারোক্তি দেয়। আমার বাগিচার পুষ্পাটা এত সুন্দর কেন মাইলাম? এই পুষ্পার ঘ্রাণ, এই পুষ্পার সুঘ্রাণ পেতে আমি বান্দা জান পেতে দিতেও রাজি। পুষ্প লজ্জা পেয়ে মিনমিনিয়ে বলল। ধূসর পুরো ক্লাব চক্কর কেটে ফেললো। পিউ নেই কোথাও, ভীষণ চিন্তায় পড়ে গেল এবার। আজ সকাল থেকেও বাড়িতে ছিল না। ইকবালের জোরাজুরিতে ওদের বাড়ি গিয়েছিল। পিউ ঠিক আছে তো? এর মধ্যে কিছু হয়নি তো? কাকে জিজ্ঞেস করবে? পুষ্প ছবি তুলছে ইকবালের সাথে, ওখানে যেতে সংকোচ হলো তার। তখনই তানহা পাশ দিয়ে যাচ্ছিল। ধূসর পেছন থেকে দেখেই চিনেছে। সোজা সাপটা প্রশ্ন ছুড়ল, পিউ কোথায় তানহা? তানহা ঘুরে তাকালো। ধূসরকে দেখে মিটিমিটি হাসলো। ধূসর ভ্রু কোচকায় তার হাসি দেখে, ফের শুধায়, জানো না কোথায়? তানহা দুষ্টু হেসে বলল, আপনার বউ কমন রুমে, তার চুল খুলে গেছে, তৈরি হচ্ছে আবার, আমি ওখানে যাচ্ছি। হতভম্ব হয়ে গেল ধূসর। আপনার বউ? সম্বোধন শুনে চোখ প্রকট হয়ে এলো। তানহা হেলে ধুলে প্রস্থান নিয়েছে, কিন্তু সে অবাক চোখে চেয়ে রইল। পরপর দুপাশে মাথা নেড়ে ঠোঁট গোল করে শ্বাস ফেলল। পিউর বান্ধবী তো, স্বাভাবিক এসব। সব এক গোয়ালের গরু, অল্প বয়সে দাঁত উঠেছে, মুখে ধান দিলেই খই ফুটছে। কিন্তু এই পিউটার এত সাজার কি আছে? কাকে দেখাবে এত সেজে? ধূসর সচেতন চোখে মুখে প্রার্থনা করল, আর যাই করুক শাড়ি যেন না পরে। প্রার্থনা কবুল হলো। পিউ শাড়ি পরেনি, ভারী কাজের একটা জর্জেট 3 পিস পরেছে। সেজেছে সে নিজেই, কিন্তু বড় সাত করে পার্লার থেকে একটা খোপা করেছিল। অথচ ক্লাবে ঢুকতেই বেখেয়ালে পিলারের সাথে ধাক্কা খেয়েছে আর খুলে গিয়েছে চুল। পার্লারের মেয়েটা যতগুলো ক্লিপ লাগিয়েছিল সব খুলতে হয়েছে ওকে। ওর জন্য গেট ধরাটাও মিস করে ফেললো। সে যে কেঁদে ফেলেনি এই ঢের। যখন বাইরে এলো তখন বিয়ের কাজ শুরু হয়েছে। মোটামুটি বরকনের ছবি তোলার পর্ব সমাপ্ত, কিন্তু সে তো একটা ছবিও তুলল না। হায় হায়, পিউ আশেপাশে তাকিয়ে তানহাকে খুঁজল। ওর কাছেই তার ফোন। হঠাৎ দেখলো ইফতির সাথে এক কোনায় দাঁড়িয়ে কথা বলছে সে। পিউ আগ্রহ নিয়ে একটু কাছে গিয়ে দাঁড়ালো। অত চেঁচামেচির ভেতরে যা কানে এলো তাতে বুঝলো ইফতি প্রশংসা করছে তানহার। হেসে ফেলল পিউ, দুপাশে মাথা নেড়ে চলে এলো। কিছু ছেলের কাজই হয় মেয়ে পটানো। ইফতি এই বয়সে এই, বড় হলে কি হবে? ও যে ইকবাল ভাইয়ের ভাই, বিশ্বাস করা দুঃসাধ্য। ইকবালের কথা মাথায় আসতে ধূসরকে খুঁজতে শুরু করলো পিউ।
চারিদিকে এত ছড়ানো ছিটানো লোক, এদের মধ্যে তার কাঙ্ক্ষিত তিনি কোথায়? পিউ একা একা কিছুক্ষণ ঘুরে বিরক্ত হয়ে পড়ে। তানহা আর ইফতি খোশ গল্প ইহকালে শেষ হবে না। ফোনের আশায় না বসে ফটোগ্রাফার দিকে এগিয়ে গেল, ডেকে বলল, আমার কিছু ছবি তুলে দিন, আমি আমজাদ শিকদারের ছোট মেয়ে। ওহ সিওর ম্যাম, আসুন এখানে দাঁড়ান, লাইটিংটা ভালো সুন্দর আসবে। স্টেজের পাশেই ফুল দিয়ে সাজানো আরেকটু বড় জায়গাটা দেখালেন তিনি। পিউ যেতে গিয়েও থেমে দাঁড়ালো। ধূসর খাবারের ওখান থেকে বের হয়েছে। তাদের ভবিষ্যৎ মেয়র খালেকুজ্জামান এসেছেন। ওখানে সম্মানের সহিত বসিয়ে দিয়ে এলো। পিউ ওকে দেখলেই ঝলকে ওঠে। ছেলেটিকে বলে, একটু দাঁড়ান। জি। তারপর দুরন্ত পায়ে কাছে যায়। ধূসর দুজন ছেলের সাথে কথা বলায় ব্যস্ত তখন। পিউ পেছনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়, অপেক্ষা করে কথা শেষ হওয়ার। এর আগে সামনের একটি ছেলে তাকে দেখে ধূসরকে ইশারায় বলে। ধূসর ফিরে চাইলো, চোখাচোখি হলো দুজনের। এতক্ষণে পিউকে দেখে বুকের ভারী ভাবটা নিমেষে নেমে গেল। সেকেন্ডে আপাদমস্তক দেখে নিল ওর। শাড়ি পরেনি বলে স্বস্তির শ্বাস ফেললো মনে মনে। জিজ্ঞেস করলো, কি? পুরো কণ্ঠটা শুনে গুলিয়ে গেল পিউ। নার্ভাস হয়ে ঠোঁট ভেজালো জিভে। ধূসর ছেলে দুটোকে বলল, তোরা গিয়ে খেতে বস। আচ্ছা। ওরা যেতেই ধূসর সম্পূর্ণ ঘুরে দাঁড়ালো। পিউ আমতা আমতা করে বলল, ওই ছবি তুলতাম আর কি। আসলে উনি বলেছিলেন একার চেয়ে দুজন হলে ভালো হয়। উনি হিসেবে ক্যামেরাম্যানকে বোঝালো সে। ধূসরের চোখ মুখের পরিবর্তন দেখা গেল না। কণ্ঠস্বরও অপরিবর্তিত রেখে বলল। পিউ শঙ্কিত ছিল ধূসর শুনবে কিনা। এই প্রহেলিকার মন বোঝা দায়। কখন কি চায় নিজেই জানে না হয়তো। অন্য সময় হলে সে আসতো না বলতে। একসাথে ছবি ওঠানোর কথা তো দূর। কিন্তু কালকের ওসব ঘটনার পর তার সাহসটা হু হু করে বেড়ে গেছে। পিউ হাসি হাসি মুখে ক্যামেরার লেন্সের সামনে দাঁড়ালো। ধূসরকে সাথে নিয়ে এত তাড়াতাড়ি ছবি তুলতে পারবে ভাবে উনি। এই 2023 সাল তার জন্য আশীর্বাদ। সব ভালো হচ্ছে। জীবনের প্রথম ছবি দুজনের। আহা, তাও কাপড় পিক। পিউ গদগদ হয়ে পড়ছে। আইসক্রিম হলে নির্ঘাত গলে যেত। ধূসর পাঞ্জাবির কলার ঠিকঠাক করে পাশে দাঁড়ালো। পারফিউমের ঘ্রাণ হুটুপুটি করে নাকে এসে লাগলো তার। আহ, কি মিষ্টি কি মিষ্টি। তাদের মধ্যে তখনও 2 হাত সমান দূরত্ব। ফটোগ্রাফার ছেলেটি ক্যামেরা চোখ বসিয়ে হাত দিয়ে বোঝালো আরেকটু ক্লোজ হন। পিউ এগোবে কি না বুঝে উঠল না। ঠিক তখনই ধূসর কাঁধে হাত রেখে টেনে নিল কাছে। পিউ চকিতে তাকায়, বিস্মিত হয়। পরপর ভেতর ভেতর খুশিতে লাফিয়ে উঠল শিশুর ন্যায়। মুচকি হেসে ক্যামেরার দিকে চাইতে একটা দারুণ যুগল ছবি বন্দী হলো সেখানে। ওই সময় ইকবাল স্টেজ থেকে ডাক ছুড়ল, এই ধূসর, পিউ এসো ছবি তুলি। আয় ধূসর। ধূসর জিজ্ঞেস করলো, আর তুলবি? ইতিমধ্যে অনেকগুলো ক্লিক বসিয়েছে ছেলেটি। পিউ মোহগ্রস্তর মতো চেয়ে থেকে দুপাশে মাথা নাড়ল। ধূসর তাকে ফেলে এগিয়ে গেল স্টেজে। ইকবাল পুষ্পর মাঝখানে জায়গা নিল। দুজনকে 2 হাতে আগলে ছবি ওঠালো। পিউ কেমন করে দাঁড়িয়ে থাকে, যেন একটা আঙ্গুলের টোকায় হেলে পড়বে। পুষ্প ফের ডাকলো, এই পিউ আয় না। মুহূর্ত মধ্যে সম্বিত ফিরল তার। চুল ঠিকঠাক করে স্টেজে গিয়ে দাঁড়ালো। ইকবাল তাকে আগলে দাঁড়ায়। 4 জনের হাস্যোজ্জ্বল একটা ছবি স্মৃতি হিসেবে আটকে যায় সারা জীবনের জন্য। ইকবাল গড়গড় করে কবুল বলেছে। সময় নিয়েছে পুষ্প। থেমে থেমে বলেছে সে। সকলের সমস্বরে আলহামদুলিল্লাহ শোনা গেল। স্টেজের কাছে বিপুল মানুষের ভিড়ে তানহা পিউ জায়গা পেল না দাঁড়ানোর। ওরা দুজন হাল ছেড়ে দিয়ে এক কদম পেছনে 2টো লোহার চেয়ারে গিয়ে বসলো। পিউ জিজ্ঞেস করলো, ইফতি কি বলছিল? ফোন নম্বর চাইছে। দিয়েছিস? দেইনি, দেব। ভালো লাগলে দে। দেখতে কিউট, কিন্তু সেম এজ রিলেশনশিপ ভালো লাগে না। তোর আর ধূসর ভাইয়ের প্রেম দেখে তো আরই না। আমার এমন 10 বছর গ্যাপের একটা প্রেমিক চাই। 5 অন্তত থাকতেই হবে, এর নিচে হলে ক্যান্সেল। পিউ হাসলো, ভ্রু নাচিয়ে বলল, সাদিব ভাই সিঙ্গেল এখন, ট্রাই করবি? এই না না। পিউ স্টেজের দিকে চোখ দিল। ধূসরের সাথে ছবি তোলার পর গেট ধরার দুঃখ ভুলে গিয়েছে সে। মন মেজাজ বেশ ফুরফুরে এখন। অনেকটা সময় লাগলো স্টেজের কাজটা ফাঁকা হতে। মোনাজাত ধরল সবাই। পিও মাথায় ঘোমটা টানলো, আমিন বলে 2 হাত মুখে ঘষল। স্টেজে বসা বোনের দিকে অভিনিবিষ্ট হয়ে চেয়ে রইল কিছুক্ষণ। পুষ্প আর পাশাপাশি ইকবালকে ধরিত্রীর সর্বাধিক শ্রেষ্ঠ জুটি লাগছে তার। দুজন যেন দুজনের জন্যই তৈরি। ইকবালের মুখের হাসিটা যেন গোটা রাজ্যে জয়ের উল্লাস সেখানে। হঠাৎ করে ওদের মাঝে নিজেকে খুঁজে পেল পিউ।
ভ্রু গুছিয়ে এলো অমনি। পুষ্পের জায়গায় সে, আর পাশে ঠিক ধূসরকে দেখে বুকটা ধরাস করে উঠল। বিশ্রামহীন উর্মিমালা আছড়ে পড়ে হৃদয়ে। অমন নিষ্পলক চেয়ে থেকেই বলল, তারপর নিজে হাসলো। তানহা, ভাবতে পারছিস একদিন এইভাবে আমরাও বিয়ে করব। ধূসর ভাই ঠিক এইরকম একটা শেরওয়ানি পরে আমার পাশে বসবেন, মাথার পাগড়িটা জল করবে ওনার। আমি তখন হা করে চেয়ে থাকবো, চোখের তৃষ্ণা মিটিয়ে দেখব। ওনার শেরওয়ানির রং অবশ্যই মেরুন হতে হবে, বুঝলি? ওই রংটাই ওনাকে ঠিক আমার স্বপ্নের রাজপুত্রের মতো দেখায়, যেই রাজপুত্রকে দেখে আমি মনে মনে শতবার অজ্ঞান হয়েছি। লজ্জা লজ্জা কণ্ঠে বলল, তারপর আমাদের বাসর হবে, বাচ্চা কাচ্চা হবে, তোকে খালামণি ডাকবে। ইস, এসব ভাবলেই। বলতে বলতে মিটমিটি হেসে পাশ ফিরতে ভূত দেখার ন্যায় চমকে উঠল। পরপর ছিটকে দাঁড়িয়ে গেল বসা থেকে। তানহার টিকিটাও নেই এখানে। তার জায়গায় বসে ধূসর, শৈলপ্রান্ত এঁকে বেঁকে আছে। বাম উড়ুর ওপরে তোলা ডান পাটা নাড়াচ্ছে। লোহার চেয়ারের হাতলে ঠেসে দেয়া এক হাত। পিওর প্রকট চক্ষু কোটর ফুঁড়ে বেরিয়ে আসবে প্রায়। শুকনো ঢোক গিলল সে। ধূসর ভাই কি তার নির্লজ্জ কথাবার্তা শুনে ফেলল? ধূসর ঠান্ডা চোখে তাকিয়ে আছে, না কিছু বলছে না কিছু বোঝাচ্ছে। হয় না বরফের মতো কিছু শীতল দৃষ্টি, যা দেখলে তার হাত পা বিবশ হয়ে আসে। পিওর বুক ধরফর করছে। তানহা কখন উঠে গেল পাশ থেকে? উনি বা এসে বসলেন কখন? কোন পর্যায়ে ব্যাককেল হলে একটা মানুষের কিচ্ছু টের পায় না। বাকি সব ঠিক ছিল, কিন্তু বাসর আর বাচ্চা কাচ্চা, এসব কথাবার্তা শুনলে তার মানিজ্জত ছি ছি। পিও প্রার্থনা করলো ভূমণ্ডল দুভাগ হয়ে যাক, যা দেখেছে মিথ্যে হোক সব। এমন খুরের মতো চাউনি থেকে রেহাই পাক সে। দ্বিখণ্ডিত মাটির ভেতর টুপ করে ঢুকে যাওয়ার ক্ষমতা আসুক। এই যে ধূসর ভাই এভাবে তাকিয়ে আছেন, এতে তো আরো গুলিয়ে ফেলছে সব। তার সব রাগ গিয়ে নির্দোষ তানহার ওপর বর্তালো। হতচ্ছাড়ি মেয়েটা যাওয়ার সময় বলবে না? ধূসর আচমকা উঠে দাঁড়ালো। লোহার চেয়ারটা হালকা নড়ে উঠল তাতে। পিওর চোয়াল ঝুলে পড়ে। আরো একবার বক্ষপট ধক করে ওঠে ওকে নিজের দিকে এগোতে দেখে। সে যত্র পিছিয়ে যেতে চাইলো। পায়ের কাছে চিপ্রিসের লম্বা ছড়ানো ওড়নাটায় জুতো বেঁধে আবার ধপ করে বসে পড়ল। ধূসর ওকে আড়াল করে ওর দিকে ফিরেই দাঁড়ালো। চোখ দুটোতে জল জলে দুষ্টুমি, অথচ চিবুকটা অভঙ্গুর। ভাবখানা এমন ভীষণ চটেছে সে। পিউ ঢোক গিল। ধূসর ভাই তোকে ভালোবাসেন, তাহলে এসব কথাবার্তার জন্য চটটর খাওয়ার সুযোগ নেই, কিন্তু বেহায়াপনার জন্য একটা খেতেই পারে। যার হাত ধরে দু কদম হাঁটা হলো না, একে অন্যের দিকে সেকেন্ড খানেকের বেশি চেয়ে থাকা হলো না, হয়নি ভালোবাসার কথা বলা, সে কবে একটা চুমু খেয়েছিলেন পিঠে, তার সাথে বাসর অবধি ভাবা। পিউ কুণ্ঠায় মরে যাচ্ছে। ধূসর এমনভাবে দাঁড়ালো যেন ফাঁক ফোকর থেকেও পালানো বন্ধ। অসহায় বনে বসে থাকে সে, অপেক্ষা করে কঠিন কণ্ঠের কঠোর কিছু শোনার। এক্ষুনি হয়তো ধমকাবে, রেগে মেগে বলবে, তোর কি লজ্জা নেই পিউ? এত বেহায়া তুই? পিওর আদল সংকীর্ণ, নিচু অক্ষিপট তাক করলো বিনম্র গতিতে। ধূসর পাঞ্জাবি গলিয়ে সাদা প্যান্টে হাত ভরল। ঘাটটা চলে এলো একদিকে। পাতলা শক্ত ওষ্ঠযুগল নেড়ে কিছু শোনাতে যাবে, এর মধ্যে স্টেজ থেকে কান্নার বিগলিত স্বর ভেসে আসে। চকিতে তাকালো ওরা। পুষ্পকে জড়িয়ে ধরে মিনা বেগম হাওমাও করে কাঁদছেন। এই দৃশ্যে নিমিষে ঘুরে গেল মনোযোগ। পিউ ভুলে গেল লজ্জা। ধূসর ভুলল সবকিছু। দুজন ত্রস্ত পায়ে ছুটল সেদিকে। আমজাদ শিকদার পেছনে দুহাত বেঁধে স্ত্রীর দিকে চেয়ে আছেন। চোখে মুখে এক আকাশ বিরক্তি। ভ্রুদুখানা নেত্রদয়ের নিকট আটঘাট বেঁধেছে। চাউনির আকার ছোট হচ্ছে ক্রমে। এই হঠাৎ কান্নারও কোনো মাথামুন্ডু খুঁজে পাচ্ছেন না তিনি। আগামী 2 বছর মেয়ে তাদের বাড়িতেই থাকবে। যেদিন যাবে সেদিন কাঁদলে একটা কথা ছিল, তাহলে আজকে এই ফ্যাচ ফ্যাচ করে কাদার মানে কি? অথচ মিনার দেখা দেখি কান্নাকাটি শুরু করলেন বাকি 3 জন। সুমনা আস্তে ধীরে কাঁদলেও জবা আর রুবার গলা বেশ জোরে শোনা যাচ্ছে। পুষ্প থেমে নেই, সে আরো কয়েক ধাপে গিয়ে। সব তো ঠিকই ছিল। মিনা বেগম আচমকা কেঁদে ওঠায় সে চুপ থাকতে পারল না। কান্না একেবারে উগলে বেরিয়ে এলো। যারা খেতে বসেছিল ঝড়ের মতো শোষো শব্দের কান্না শুনে ত্রস্ত পায়ে এগিয়ে এসে দাঁড়িয়েছে। গিন্নিরা কাঁদছেন আর কর্তারা হা করে দেখছেন। মাথার উপর দিয়ে সবটা গত হচ্ছে প্রায়। আফতাব আশেপাশে তাকালেন। বেয়াই বাড়ির আশ্চর্যজনক দৃষ্টিগুলো হজম করে মুখটাকে বড় ভাইয়ের দিকে এগোলেন। আস্তে করে বললেন, এইভাবে কতক্ষণ কাঁদবে ভাইজান? থামাতে হবে তো। আমজাদ শিকদার শ্বাস ফেললেন। কানায় কানায় বিদষ্ট সে বললেন, তোমার ভাবি আক্কেলটা দেখলে? এই কান্নাকাটি সেই শুরু করলো না? মেয়ের সাথে যাচ্ছে, তাহলে কাঁদছে কেন? ভাইজান, মেয়ে যার কষ্ট তার
ভাবি হয়তো 2 বছর পরের কষ্টটা আজীব অনুভব করেছেন। মায়ের মন কে বোঝে। তিনি কিছু বললেন না, স্টেজের দিকে এগোতে গেলেন। এর আগেই সেখানে উঠল ধূসর। ওকে দেখে থেমে দাঁড়ালেন আমজাদ। ভাইকে বললেন, আমার যাওয়ার আর দরকার হবে না। বংশী নেতাজি উঠেছেন স্টেজে, ভাষণ দেবেন এখন। তুমি বরং কান খারাপ করে শোনো। বলে হনহন করে চলে গেলেন কোথাও। আফতাব শিকদার কিছুক্ষণ বোকার মতো চেয়ে রইলেন সেদিকে, তারপর দুপাশে মাথা নাড়লেন, হাসলেনও। ধূসর প্রথমেই ইকবালের দিকে তাকায়। ছেলেটার দু চোখে অসহায়ত্বের বন্যা। এই যে পুষ্প কাঁদছে, সে মলিন দৃষ্টিতে দেখছে। এতক্ষণ কাজলটাও ঠিক নেই এখন। এতক্ষণ সেজেগুজে পরি হয়ে বসে থাকা মেয়ের চোখের কাজলটাও ঠিক নেই এখন। এত কাঁদলে তার কষ্ট হয় না বুঝি? ইকবালের ইচ্ছে করলো সহস্তে পুষ্পটার চোখের জল মুছিয়ে দেবে। এত মানুষের ভিড়ে পারল না, চুপচাপ বসে রইল। ধূসর মিনা বেগমের পাশে গিয়ে দাঁড়ালো। জবা, সুমনা, রুবায়দা, পুষ্প আর তার একটা জটলা বেঁধেছে এখানে। পিউটা মিসিং। ও থাকলে শিকদার বাড়ির নারী সদস্য পূর্ণ হতো। ধূসর আর চোখে তাকায়। পিউ বিরস চেহারায় স্টেজের কোনায় দাঁড়িয়ে, ছলছলে দৃষ্টি এদিকেই। ধূসর আবার চক্ষু ফেরালো। মিনা বেগমের কাঁধে হাত রেখে নরম কণ্ঠে ডাকলো, বড় মা। প্রথম ডাকে কানে পৌঁছালো না ওনার। তিনি কাঁদছেন। পরনের কাতান শাড়িটার ভাঁজে মিশিয়ে ফেলেছেন মেয়েকে। ধূসর আবার ডাকলো, বড় মা। এবারেও কাজ হলো না। একজনও মাথা তুলল না। বাধ্য হয়ে কণ্ঠ উঁচু করলো সে। কেমন খ্যাক করে বলল, কি শুরু করেছো তোমরা? অমনি কান্না থামে। সবাই তরাক তরাক দৃষ্টি নিক্ষেপ করে। ধূসর পুষ্পর হাত দুটো প্রথমে সরালো মায়ের থেকে, বলল, তুই কি বাচ্চা হয়ে গেলি? শ্বশুর বাড়ি যাবি কবে? আর কাঁদছিস এখন? ম্যাচিওর পুষ্পর থেকে এসব আশা করা যায়? পুষ্প মাথা নামিয়ে নিল, ফোপালো অল্প। একবার ইকবালের দিকে চাইতেই সে সহায়হীনভাবে ইশারা করলো। নীরবে বোঝালো, কেঁদো না মাইলাম। মিনা আঁচলে মুখ চাপলেন। গুনগুন শব্দ হলো, বাকিরা চোখ বুজছে। ধূসর বলল, তাই তোমরা মা মেয়েকে সামলাবে, তা না করে নিজেরাও তাল মেলাচ্ছ। কেউ উত্তর দিল না। ধূসর মিনার দুবাহু ধরে নিজের দিকে ফিরিয়ে শুধালো, এসব কি হচ্ছে বড় মা? তিনি আবার কেঁদে উঠলেন। ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, আমার খুব কষ্ট হচ্ছে রে বাবা। মেয়েটা আজ হোক কাল চলে তো যাবে। আমি যেন এখনই চোখের সামনে দেখতে পাচ্ছি সেই সময়টা। আমার বুকটা ছিঁড়ে যাচ্ছে এতে। পুষ্পের কান্না থামতে গিয়েও আবার বাড়ল। মায়ের কথায় গাঢ় হলো অশ্রু জল। মুমতাহিনা এ পর্যায়ে স্টেজে পা রাখলেন। মিনাকে আগলে ধরে বললেন, মেয়ে চলে যাবে এমন কেন ভাবছেন আপা? ও বুঝি আর আসবে না? কাছেই তো দুটো বাড়ি। ওর যখন ইচ্ছা হবে বা আপনার যখন মন চাইবে ছুটে চলে যাবেন। মিনা বেগম তাও কাঁদলেন, তবে শব্দ হলো না। ধূসর তার মাথাটা বুকের সাথে চেপে ধরে বলল, এত কাদার কিচ্ছু হয়নি। পুষ্প শ্বশুর বাড়ি গেলে যাক, আমরা কি নেই? তোমার আরেক মেয়ে নেই? মিনা বেগম কান্নার মধ্যে বিড়বিড় করে বললেন, পিউটাও তো বড় হয়ে পরের ঘরে যাবে রে ধূসর। আমার একটা মেয়েও আমার কাছে থাকবে না। ধূসরের ঠোঁটদ্বয় অমনি এক পাশে উঠে গেল। ভীষণ চতুরের ন্যায় দেখালো হাসিটা। কোনায় দাঁড়ানো পিওর দিকে তাকালো নিষ্প্রভ নেত্রে। ভাবলো, তোমার ছোট মেয়েকে সারা জীবন তোমার কাছেই রাখবো, সেই ব্যবস্থা করতেই ধূসর আছে। বরযাত্রী বাড়ি ফিরেছে। প্রস্থান নিয়েছে দূর দূরান্ত থেকে আসা সকল অতিথি। পুষ্প আর ইকবালকে একসাথে নিয়ে শিকদার বাড়ি এসেছেন সকলে। যেহেতু কাবিন বর আজকের রাত মেয়ের বাড়িতেই থাকবে, এক ঘরে। বিষয়টা নিয়ে ইকবাল বুক ফুলিয়ে আছে। তার চেহারা হাসি হাসি বেশ। সে নিশ্চিত থাকলেও পুষ্প অস্থির ভীষণ। একবারই লোকের মধ্যে বর নিয়ে একটা ঘরে ও রাত পার করবে কি করে? সকালে উঠে মুখই বা দেখাবে কিভাবে? এ বাবা, লজ্জা করবে না? পুষ্প সেই চিন্তায় ফ্যাস ফ্যাস করছে সারা পথ। তাদের গাড়ির সামনের সিটে সাদিফ, তার পাশে ড্রাইভার। রাদীপ আছে পুষ্পের পাশে, তবে ছেলেটা ঘুমে সিটের সঙ্গে লেগে গিয়েছে। পুষ্পর মাথাটা নিজের কাঁধে এনে রাখলো। সে সময় ইকবাল পুষ্পর হাত মুঠোবন্দি করলো শক্ত করে। পুষ্প ছাড়ল না। ইকবাল গুনগুন করে গান ধরলো বেশরমের মতো, আজ ফির তুমসে প্যারা আয়া। পুষ্প লজ্জায় আইঢাই করে ওঠে। গোল গোল চোখে সাদিফের দিকে চায়। তার দোকানে হেডফোনের দুটো মাথা গুজা দেখে স্বস্তির শ্বাস ফেলে। সাদিফ কাল থেকে বেশ চুপচাপ, তবে গা গতর পদল যুগল জিরোয়নি। বলতে গেলে এ কদিনের চাইতেও অধিক তৎপর হয়ে সে কাজ করেছে আজকে।
ক্যাটারিংয়ের লোকজন থাকা সত্ত্বেও নিজে আগ বাড়িয়ে খাবার পরিবেশন করেছে। বিষয়টা দৃষ্টিনন্দিত, বড়রা মুগ্ধ হয়েছেন। কিন্তু ভেতরের গল্পটা অন্য। গতকাল থেকে একজনের মুখোমুখি হওয়ার থেকে বাঁচতে এই আপ্রাণ চেষ্টা তার। সাদিপ জানালা ঠেস দিয়ে বাম হাতে থুতনি ঘষল। চোখের সামনে ভেসে উঠল গত রাতের চিত্রপট। কেমন ঝড়ের গতিতে একটা মেয়ে আছড়ে পড়েছিল তার বক্ষস্থলে। তারপর তার ধুকপুকানি রেশটা সারা রাত বহাল ছিল। আজ অবধি কোনো নারী এত কাছে আসেনি। পিওর হাত ছাড়া স্পর্শ করেনি কোথাও। সেখানে সোজাসুজি বুকে। সাদিপ চোখ বুজে খুলল। চশমাটা হাতে নিয়ে পাঞ্জাবির হাতায় ঘষে ঘষে আবার পড়ল। এরকম কেন হচ্ছে আজকাল? যা চাইছে তা ঘটছে না, যা থেকে দূরে যেতে চায়, যা এড়িয়ে যাবে তাই হচ্ছে। কি অর্থ এসবের? মিনা বেগম আগে ভাগে মেয়েগুলোকে গাড়ি করে পাঠিয়ে দিয়েছেন, সঙ্গে পাঠিয়েছেন সুমনাকেও। ওনারা মেয়ে জামাই নিয়ে পৌঁছানোর আগেই সবাই যেন ঘরটা সাজিয়ে ফেলে। হয়েছেও তাই। এক একজন ফিরে জামা কাপড়ও ছাড়েনি। দেয়ালে গ্রিলে খাটের কাছে সব কিছুতে কাঁচা ফুল লাগাতে ব্যস্ত হয়ে পড়ল। বিপাকে পড়েছে মৈত্রী। তার লেহেঙ্গা বারবার পায়ে বাজছে। সেন্টারে কয়েকবার মুখ থুবড়ে পড়তে পড়তেও পড়েনি। তার ঝড়টা গত হয়েছে পিওর ওপর থেকে। মেয়েটা পিলারের সাথে যে বাড়ি খেলো, বাংলা সিনেমা হলে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়তো নির্ঘাত। 1 ঘন্টা পর উঠে আকাশ বাতাস দেখে বলতো আমি কে, তোমরা কারা। মচি ফিক করে হেসে দিল এসব ভেবে। পিউ ভ্রু কুচকে চেয়ে বলল, কি হয়েছে? সে ত্রস্ত দুপাশে মাথা নাড়ে। ঠোঁটের হাসিটাও তখনও বহাল। সুমনা বেগম কোমর থেকে আঁচল ছেড়ে বললেন, আমার শেষ, তোমাদের কত দূর? মারিয়া বিছানা থেকে লাফ দিয়ে মেঝেতে নেমে দাঁড়ালো। বিশাল দায়িত্ব সারার ন্যায় শ্বাস টেনে বলল, হয়ে গিয়েছে। এর মধ্যে গেটের কাছে একের পর এক গাড়ি থামার শব্দ আসে। সবাই চোখ বড় বড় করে একে অপরকে দেখলো। সমস্বরে চেল্লিয়ে বলল, এসে গেছে। হুলস্থুল বাঁধিয়ে সিঁড়ি বেয়ে নামলো ওরা। শুধু পেউ গেল নিজের ঘরে। ধূসরের সামনে থাকতেও তার লজ্জা করবে এখন। তখনকার কথা যতবার মাথায় আসে মিশে যাচ্ছে মাটিতে। বারবার জিভ কেটে ঘাড় নাড়ছে দুদিকে। এরকম পরিস্থিতি জীবনে আর না আসুক আল্লাহ। রাত তখন প্রায় 12টার কাছাকাছি। সবাই জামা কাপড় পাল্টে একটু স্বস্তির শ্বাস ফেলেছে। নিজেদের মতো করে ঝেড়েছে ক্লান্তি। ইকবাল উসখুস করছে। আপাতত সে বসে আছে বসার ঘরে। সামনে এক ঝাঁক মুরব্বীদের ভিড়। তাকে ঘিরে বসেছেন সকলে। গল্প গুজবে পরিবেশ মাতানো, অথচ ধারে কাছে তার বইয়ের টিকিটিও নেই। আর কতক্ষণ এভাবে বসিয়ে রাখবে? ইকবাল আশেপাশে তাকালো। ধূসর কাজে ব্যস্ত। এরকম ব্যস্ত সাদিফও। দুজনে পরনে মোটা পাঞ্জাবি, পাল্টে পাতলা দেখে টি শার্ট জড়িয়েছে। ইকবালের ঠোঁটদ্বয় উল্টে এলো। অসহায় নেত্রে পুরো শেরওয়ানির দিকে তাকালো নিজের। সারা গা ঘাড় চুরচুর করছে। কখন যে পাল্টাবে এটাকে? সাদিপ কাচের প্লেট দিয়ে উঁচু স্তম্ভ বানিয়েছে। এগুলো সব ক্যাটারিংয়ের। গতকাল গায়ে হলুদের জন্য ব্যবহার করা হয়েছিল ছাদে। রাখা হয়েছিল 3 তলায়। এখন রেখে আসতে হবে নিচে। কাল সকালে এসেই নিয়ে যাবেন ওনারা। সাদিপ বুকের সঙ্গে প্লেটগুলো লাগিয়ে সিঁড়িতে দাঁড়ালো। আস্তে আস্তে পা চেপে নামলো। কয়েক ধাপ নেমে এসেও গন্ডগোল লেগেছে। অল্প নাড়াচড়ায় ওপরে প্লেট পড়তে ধরলো ফ্লোরে। সে ভয় পেল বুঝতেই। মার্বেল মেঝেতে পড়লে একটা প্লেটও আস্ত থাকবে কিনা সন্দেহ। সাদিপের চোখ দুটো যখন ভয়ে বিকট থেকেও বৃদ্ধি পেল, সে মুহূর্তে একজন এসে আঁকড়ে ধরলো সব। পড়তে না প্লেট আগলে রাখলো নিজের সঙ্গে। সাদিপ হাঁপ ছেড়ে বাঁচে। কৃতজ্ঞ চোখে চাইল। মারিয়ার মুখটা দেখতে সে দৃষ্টি বদলায়। আজ সারাদিনে এই কেবল সামনাসামনি দুজন। হুড়হুড় করে কৃতজ্ঞতা বদলে গেল অস্বস্তিতে। তার চোখে মুখের জেগে ওঠা স্পষ্ট কুণ্ঠা, অপ্রতিভ ভাবমূর্তি বুঝে নিল মারিয়া। পরিষ্কারভাবে দেখতে পেয়েছে সে। শুধু মিহি কণ্ঠে বলল, সাবধানে। সাদিফ নিচের দিকে চেয়ে মাথা নাড়ে, ছোট করে জানায়, ধন্যবাদ। মারিয়া ধসে পড়তে না প্লেটগুলো সাদিফের কাছে আর দিল না। পরপর গুছিয়ে নিজের সাথেই নিয়ে চলল। সাদিফ বিস্মিত হলো বটে, সেই সাথে বিষয়টা ভালো লেগেছে। হাসলো মৃদু। পর মুহূর্তে চেহারা তটস্থ করে পিছনে চলল তার। ওপর থেকে মৈত্রী, শান্তা, সুপ্তি, তানহা সবাই দুরন্ত পায়ে নেমে এলো। সঙ্গে কানে এলো তাদের খিলখিলে হাসির শব্দ। পিউ ধূসরকে নিচে দেখেই সিঁড়ি ঘরে দাঁড়িয়ে পড়লো। টান নিল উল্টো দিকে। আজকে ওনার মুখোমুখি সে হবেই না। বাকি 4 জন একদম ইকবালের সামনে এসে দাঁড়ালো। মৈত্রী হৈ হৈ করে বলল, চলুন দুলাভাই, আপনার যাওয়ার সময় হয়েছে। ইকবাল ঘাবড়ে গেল। ভাবলো বাড়ি থেকে যাওয়ার কথা বলছে। হিটলার শ্বশুর কি সিদ্ধান্ত বদলে ফেলেছেন? আজ না তাদের একসাথে থাকার কথা? ভীত কণ্ঠে বলল, কোথায় যাব? কোথায় আবার? ঘরে।
আসুন আসুন। মারিয়া প্লেটগুলো রেখে ছুটে এলো, ভিড়ল ওদের সাথে। ইকবালের ঠোঁটে হাসি ফুটেছে অমনি। যাক, এতক্ষণে তার কথা শুনেছেন ওপরওয়ালা। কিন্তু ধূসর কোথায়? ইকবাল চারপাশ দেখলো, ধূসর নেই কোথাও। সুপ্তি, শান্তা দুই পাশ থেকে তার দুই হাত বগল দাবা করলো, এক প্রকার টানতে টানতে নিয়ে চললো সাথে। ইকবাল স্ফূর্ত মনে এসেছে। ঘর অব্দি আসতেই ওরা এক লাফে তাকে ছেড়ে দরজায় গিয়ে দাঁড়ালো। চারজন দুই পাশে আটকে ধরলো হাত দিয়ে, নীরবে বেড়িবাঁধ বানালো। মারিয়া বলল, ওপাশে যেতে হলে টাকা লাগবে। ব্যাপারটা এত দ্রুত ঘটায় ভ্যাবাচাকা খেয়ে গেল ইকবাল। বাসর ঘর ঢুকতে গেলেও টাকা দিতে হয়? প্রশ্নটা মুখ ফুটে করেও ফেললো সে। মৈত্রী অবাক হওয়ার ভান করে বলল, সে কি বউয়ের কাছে যাবেন? শাড়িদের সাজানো ঘরে থাকবেন আর দাম দেবেন না? ইকবাল শুধালো। তা কত দাম দিতে হবে? সবাই একসাথে জানালো। 30,000। ছেলেটার চোখ কপাল উঠল। বাসর ঘরে ঢুকতে 30,000? গেটে হাত ধোয়া সব মিলিয়ে কত টাকা গেল? আবার টাকা যা ইনকাম করলো সব কি এই বিয়েতে সে সব? ইকবালের পেছনে পিউকে দেখে সুপ্তি চেঁচিয়ে বলল, এই পিউপু, তাড়াতাড়ি এসো। ইকবাল চকচকে চেহারায় চাইলো ওকে দেখে, হাঁপ ছাড়ার মতো কণ্ঠে বলল, পিউ পিউ, তুমি এসছো? এই দেখো, ওরা আমায় ঢুকতে দিচ্ছে না, কিছু বলো। পিউ দুঃখী দুঃখী মুখ করে বলল, আই এম সরি ভাইয়া, আজ আমি আপনার দলে নই, আজ আমি আপনার শালিকাদের দলে। বলেই সেও লাফ দিয়ে দরজার সামনে দাঁড়ায়। বাকিরা হই হই করে হিপ হিপ হুড়ে বলে উঠল। ইকবাল মাথা চুলকে নিজের চারিদিকে দেখলো। ইফতির সাথে আসতে চেয়েছিল, পিউকে লাইন মারবে, ধূসর চেতে যাবে, এসব ভেবে সে কড়াভাবে মানা করেছে। এখন মনে হচ্ছে আনলেই ভালো হতো। নিজেকে একা একা লাগছে এখানে, এতগুলো শালিদের ভিড়ে তার হয়ে লড়াই করার কি কেউ নেই। রাদিফ হল্লাহল্লির আওয়াজে ঘুম ভেঙে চোখ কষলে দাঁড়িয়েছে কেবল। অমনি ইকবাল বলল, ভাইয়া যাও তো, একটু ধূসর আর সাদীপকে ডেকে আনো। ধূসরের নাম শুনেই চুপসে গেল পিউ। হা করে মানা করবে এর আগে রাদীপ দৌড়ে গেল নিচে। ইকবাল বিজয়ী হেসে বলল, আমার ব্রহ্মাস্ত্র আসছে, দাঁড়াও, এবার টাকা নিয়ে চাপাবাজি চলবে না। মিনিট খানেকের মধ্যে ধূসর এলো, তার আঙ্গুল রাদিফের মুঠোয়। এতক্ষণ বীরের মতো বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকা পিউ অমনি গুটিসুটি মেরে পেছনে চলে গেল। ধূসর লক্ষ্য করেছে, শব্দ করেনি। ইকবালকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? সে উদ্বিগ্ন কণ্ঠে বলল, বাসার ঘরে ঢুকতে পারছি না, এদের দাবি 30,000 টাকা, কিছু একটা কর না ভাই। মেয়েরা চোরা চোখে এক কন্যের দিকে তাকায়। ধূসরের সাথে তর্ক তারা যাবে না, যা নিতে বলবে তাই নিতে হবে ভেবে ভেতর ভেতরে দুঃখ পায়। আসন্ন পরাজয় মেনে নিশ্চুপ দাঁড়িয়ে থাকে। ধূসর কপাল কুঁচকে বলল, এই জন্য ডাকলি? হ্যাঁ। ধূসর রাদিফের থেকে হাত ছাড়িয়ে নিল। ইকবালের কাছে গিয়ে খুব আস্তে করে বলল, তোর কি মাথাটা গেছে ইকবাল? পুষ্প আমার ছোট বোন, ওর বাসর ঘরের সামনে এসে আমি দর কষাকষি করবো? ইজন্ট ইট সো লেম? ইকবাল অসহায় কণ্ঠে বলল, কিন্তু আমি তো তোর বন্ধু, সেই হিসেবে ডেকেছি। এই বাড়িতে আগে আমার বোনের বর তুই, তারপর বাকি সব। তাল গাছের মতো লম্বা হয়েছিস, বুদ্ধি নেই এক ফোঁটা। ধূসর চটপট দেখিয়ে চলে গেল। ইকবাল হতাশ চোখে মসজিদের দিকে তাকাতেই হুহা করে হেসে উঠল ওরা। একে অন্যের সঙ্গে হাত মিলিয়ে হাই ফাইভ করলো। রাদীপ বলল, তাহলে কি এখন সাদীপ ভাইকে ডাকবো? ডাকতে হয়নি, সাদীপ নিজেই হাজির হয়েছে। হাতের কাজটা সেরে তবে এলো। তাকে দেখেই বদলে গেল দুটো মেয়ের অভিব্যক্তি। অথচ সে কোনো দিকে না তাকে সোজাসুজি ইকবালকে প্রশ্ন করলো, ভাইয়া ডেকেছিলেন? ইকবাল দীর্ঘশ্বাস ফেললো। সাদীপকে বলে লাভ হবে না, কারণ সেও পুষ্পর বড়, হয়তো একই কথা শোনাবে ধূসরের মতো। তাই বলল, তোমার কাছে 30,000 ক্যাশ হবে? আমার কাছে নেই এখন। সাদীপ বিস্মিত সমেত বলল, এত টাকা দিয়ে এখন কি করবেন? এই যে বাঘিনীদের দল গেট ধরেছে ভাই, টাকা না দিলে বউয়ের কাছে প্রবেশ নিষেধ। ভেতরে আমার বউটা না জানি কতক্ষণ ধরে অপেক্ষা করছে। আর শেষ কথায় আবার হেসে ফেললো ওরা। সাদীপ ভ্রু গুটিয়ে বলল, গেটে একবার টাকা নেওয়া হলো না, আবার কিসের টাকা? কথাটা জবাব এলো সময় নিয়ে। পিউ খরগোশের মতো মাথা বের করে বলল, ভাইয়া, এটা আমাদের শালীগত অধিকার, আপনি। সাদীপ মাঝপথে থামিয়ে বলল, তাই বলে এত টাকা ভাইয়াকে একা পেয়ে ডাকাতি হচ্ছে?
মৈত্রী মুগ্ধ চোখে সাদিফের দিকে চেয়ে আছে। সাদিফ কথা বলছে, তার মনে হচ্ছে কবিতা শুনছে যেন। পিউ গুঁতো দিয়ে বলল, এই আপু তুমি কিছু বলো। মেয়েটা নড়ে চড়ে ওঠে, ততস্থ কণ্ঠে বলে, হ্যাঁ হ্যাঁ। তারপর সাদিফের দিকে চেয়ে খেই হারায় আবার, বোকা বোকা স্বরে শুধায়, কি বলবো আমি? মারিয়ার হাসি পেল, ঠোঁট টিপে হেসে মাথা নামিয়ে নিল সে। সাদিফ চশমা ঠেলে আরেক দিকে তাকায়। পিউ চোখ শব্দ করে বলল, এই তুমি সরো তো। তারপর মৈত্রীকে টেনে সরিয়ে দিল পেছনে, নিজে সামনে এসে দাঁড়ালো, ওড়নাটা কোমরে গুজে বলল, 30,000-এর নিচে 1 টাকাও আমরা নেব না, বুঝেছেন? তারপর ঝগড়ুটে ভাবমূর্তি দেখে সাদিপ থমকায়, বিমোহিত নয়নে চায়, কোমরে গোজা ওড়নার প্রান্তরের দিকে দেখে, আবার মুখের দিকে তাকায়। ছোট্ট পিউটাকে কেমন গিন্নি গিন্নি লাগছে। সে বুকের সাথে হাত গুজলো, কণ্ঠ নরম তবে যুক্তি দিয়ে বলল, না বুঝিনি, গেটে এত টাকা নিয়েছিস মানে এখন কমাতে হবে, না হলে বরকে নিয়ে যাই আমরা, আমার রুমে থাকবি, তোরা তোদের সাজানো রুমে নিয়ে বসে থাকিস। মারিয়া মিনমিন করে বলল, এটা কেমন কথা? আর আপনি বা আমাদের বিরুদ্ধে কথা বলছেন কেন? আপনি না মেয়ে পক্ষ? আপাতত আমি ভাইয়ার পক্ষে অ্যান্ড ন্যায়ের পক্ষে, এতগুলো টাকা তো দেওয়া যাবে না মিস ম্যালেরিয়া। মারিয়ার কথা থেমে গেল। টানা কয়েক ঘন্টার পর সাদিফের সম্বোধনে দুলে উঠল হৃদয়। শান্তা, সুপ্তি, তানহা নীরব দর্শক। মৈত্রী, মারিয়া কেউ কিছু বলছে না, দুজনেই তালা ঝুলিয়েছে মুখে। পিউ একা আর কতদূর কি বলবে, কি করবে, তাই হার মানলো শেষে। দুহাত তুলে বলল, ওকে ওকে কমাচ্ছি। আচ্ছা 25,000 দিলে চলবে। সাদিফ বলল, আরো কম। আচ্ছা 20,000। 15। পিউ চোখে কপালে তুলে বলল, এত কম? হ্যাঁ। পিউ অনিচ্ছায় বলল, আচ্ছা তাই, কিন্তু এক্ষুনি দিতে হবে। ইকবাল হই হই করে বলল, হ্যাঁ হ্যাঁ, এই তো দিচ্ছি এখনই। পাঞ্জাবির পকেট থেকে মানিব্যাগ বের করলো সে। একটা চড়া বান্ডেল থেকে গুনে গুনে 15টা 1,000 টাকার নোট বের করে বাড়িয়ে দিল। ভাগ্যিস আসার সময় হাতে বাবা ধরিয়ে দিয়েছিলেন, না হলে এখন বিপদে পড়তে হতো না। পিউ চোখ মুখ অন্ধকার করে বলল, লস প্রজেক্ট। ধরতে গেলে খপ করে হাতখানা চেপে ধরল সাদিফ। সবাই অবাক হলেও পিউ হচকালো খানিক, হাতের দিকে চাইলো একবার। সাদিফ মুচকি হাসে, নির্দ্বিধায় বলে, তোর বিয়ের সময় এই লস পুষিয়ে দেব, প্রমিস করলাম। এমন দ্রুত ধরেছিল অমনি গতিতে ছেড়ে দিল আবার। ইকবালের এদিকে খেয়াল নেই, সে আপ্লুত ভঙ্গিতে ধন্যবাদ জানালো তাকে। অবিলম্বে চলে গেল সাদিপ। পিউ বিস্ময় নিয়ে চেয়ে রইল খানিকক্ষণ। সাদিপ ভাইয়ের কথা বললেন কেন? সাদিপ ভাই এ কথা বললেন কেন? ওর যে ধূসরের সাথে বিয়ে হবে, গেটটা এ বাড়িতে ধরা হবে, সেসব তো এখনই কারো জানার কথা নয়। অবশেষে ইকবাল ঢুকলো ভেতরে। আগেই ছিটকিনি টানলো সে। বুক ভরে শ্বাস নিয়ে পেছনে তাকাতে ভরকে গেল পুষ্পকে দেখে। মেয়েটার পরনে শাড়ি পরে আছে পাশের চেয়ারে, পরনে গেঞ্জি কাপড়ের প্লাজো টি শার্ট। ইকবাল চোখ বড় বড় করে চেয়ে থাকলো কিছু সময়। পুষ্প ওকে দেখিয়ে বলল, এসেছো তুমি? আমার তো আরেকটু হলেই ঘুমিয়ে এসে যেত। ইকবাল গলা ছাড়লো, এগিয়ে এসে বিছানায় বসলো। মন খারাপ করে বলল, শাড়ি গয়না সব খুলে ফেললে? কণ্ঠ করুন তার। পুষ্প বুঝতে পারলো, বলল না কিছু, শুধু কাঁধের পাশ থেকে গেঞ্জিটা অল্প সরিয়ে দেখালো। ফর্সা চামড়ায় র্যাশের লাল লাল দাগ দেখে ইকবাল আর্তনাদ করে বলল, এ কি, কি অবস্থা? তাহলেই ভাবো, সারা পিঠ ভরে গিয়েছে র্যাশে। কাতান কাপড়ের ব্লাউজ ছিল, আর ওপরে এত গরম পড়েছে আজ। আর একটু সময় এই ভারী পোশাকে থাকলে আমি তো মরেই যেতাম। এসব বলে না, ভালো করছো পাল্টে। আমি বুঝতে পারিনি মাই লাভ, সরি। পুষ্প মুচকি হেসে বলল, ইটস ওকে। অ্যালার্জির ওষুধ খেয়েছি এসেই। এখন যাও, তুমিও চেঞ্জ করে এসো। ওয়াশরুমের ট্রাউজারটি শার্ট রেখেই এসেছি। কষ্ট হচ্ছে না? সেন্টারে মোড়ামুড়ি করছিলে দেখলাম। বাবা, এত খেয়াল করলে কখন? কেঁদেই তো কুল পাচ্ছিলে না। পুষ্প ভ্রু গোছাতেই বলল, যাচ্ছি। যখন বের হলো পুষ্প কাত হয়ে শুয়ে, এক হাত বিছানায় ঠেস দিয়ে টলছিল ঘুমে। ইকবাল হাসলো, প্রশান্তির শ্বাস নিল। আজ থেকে মেয়েটা একান্ত তার। এখানে আর কোনো তৃতীয় ব্যক্তি, কোনো পারিবারিক নিষেধাজ্ঞা আসবে না। ইকবাল হেঁটে এলো বিছানার দিকে, আস্তে করে বসে পুষ্পর মাথায় হাত রাখতে জেগে গেল সে। বলল,
এসেছো? আমি ইকবাল বলতে দিল না, ঠোঁটে আঙ্গুল চেপে থামালো। শুয়ে থাকা পুষ্পকে টেনে নিজের কাছে আনলো, মাথাটা বুকের সাথে চেপে ধরে বলল। ঘুমাও। পুষ্প অবাক হয়েছিল, এখন হাসলো। ইকবালের বুকের সাথে আরেকটু মিশে গিয়ে বুঝে ফেললো চক্ষুদয়। ইকবাল চুমো খেলো তার কালো রেশম কেশর রাশিতে। অল্প সময়ের মধ্যে তার অক্ষি পল্লব বুঝে এলো ক্লান্তিতে। টাকা ভাগাভাগি শেষ, এক একজনের ভাগে 3000 পড়েছে কেবল। মৈত্রী পিওর ঘর থেকে টাকা হাতে বের হতেই সামনে পড়ল সাদিপ। আকস্মিক সামনে আসায় প্রথম দফায় থামকালো দুজন। পর মুহূর্তে সাদিপ পাশ কাটাতে গেলেই মৈত্রী ডাকলো, শুনুন। সাদিপ চসূচক শব্দ করলো, দাঁত চেপে কিছু বিড়বিড় করে ঘুরলো হাসি মুখে, ভদ্র কণ্ঠে বলল, জি বলুন। মৈত্রী আঙ্গুলে ওনা প্যাঁচাতে প্যাঁচাতে বলল, আপনি তখন যেভাবে ইকবাল ভাইয়ের বিষয়টা সমাধান করলেন না, আমার ভীষণ ভালো লেগেছে। প্রসঙ্গটা অজুহাত মাত্র। সাদিফের সঙ্গে একটুখানি কথা বলাই মৈত্রীর মূল চাওয়া, অথচ তার চেহারা জড়ো হয়ে আসে। পাশাপাশি আশ্চর্য হয় তখন যে সবার সামনে ইচ্ছে করে পিওর হাত টেনে ধরলো, যাতে মৈত্রী একটু হলেও বোঝে মারিয়ার সাথে না চাইতেও ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনা কম। কিন্তু এই মেয়ে তো বুঝলই না কিছু, উল্টে আবার লজ্জাবতী লতার মতো লতিয়ে কথা বলছে। এসব দেখলে গা জ্বলে তার। সাদিপ ভেতর ভেতর চড়ছিল। এখন রাগটা বাইরে ছিটকে আসে, অনেক হয়েছে আর নয়। একেবারে সরাসরি প্রশ্ন করে বসলো, আপনি কি আমায় পছন্দ করেন মৈত্রী? এটা থতমত খেয়ে তাকালো, কিছুক্ষণ ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল। হা করার আগে সাদিপ ভনিতাহীন বলে ফেললো, আপনি যেরকম করছেন এতে আমার বিরক্ত লাগছে। আগেও বলতে চেয়েছি, খারাপ লাগবে দ্বিধায় বলিনি। দেখুন, আমি অন্য একজনকে পছন্দ করি, তাকেই বিয়ে করব। আপনি প্লিজ এর মধ্যে আসবেন না। মৈত্রী হতচকিত কণ্ঠে বলল, কিন্তু পুষ্প আপু তো বিয়ে হয়ে গিয়েছে, ওকে আবার কি করে? আমি পুষ্পকে কোনো কালেই পছন্দ করতাম না, ওটা আমার মায়ের একটা ভুল ধারণা ছিল। মৈত্রী আহত স্বরে শুধালো, তবে কাকে? আছে কেউ একজন, এত উত্তর দেওয়া তো আর বাধ্যতামূলক নয়। আপনি এটুকু জেনে রাখুন, আমি অন্য একজনকে ভালোবাসি, ব্যাস। বলে হনহন করে ঢুকে গেল রুমে। মৈত্রীর চোখ ভেজে উঠল, মুখটা চুরমার হয়ে গেল কষ্টে। আবার সে ধাক্কা, এক ধাক্কা দুইবার করে তাকে দেওয়ার মানে কি মজা পাচ্ছে ভাগ্য। মারিয়া দরজার আড়াল ছেড়ে সরে গেল, তার বুক ধরফর করে লাফাচ্ছে। এতক্ষণে সব কথা কানে গিয়েছে। আড়ি পাতা ঠিক নয় জানে, তবু ইচ্ছে করে মৈত্রীর সাথে সাদিফের কথোপকথন শুনলো। কিন্তু এটা কি বললেন উনি? ওনার অন্য কাউকে পছন্দ মানে কাকে? মারিয়া দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরলো, ডুব দিল গহীন চেতনায়। মাথায় এলো পিওর হাত চেপে ধরা, ওর দিকে অন্যরকম দৃষ্টিতে তাকানো সাদিফের সেই মুহূর্তে সচেতন চাউনিতে মুখ তুলল সে। মাথায় যা আসছে সেটা সত্যি নয় তো, তবে যে একটা বিরাট ধাক্কা, অপ্রত্যাশিত আঘাত অপেক্ষা করছে মানুষটার জন্যে। বাড়ি নিশ্চুপ হতে ঘড়িতে প্রায় 2টো গড়িয়েছে। ধূসর কপালের ঘাম মুছতে মুছতে নিজের কক্ষে দরজা ঠেললো, এক পা ভেতরে দিয়েও ফিরিয়ে আনলো। আবার কি একটা ভেবে ঘুরে হাঁটা ধরলো অন্যদিকে, এসে থামলো ঠিক পিওর ঘরের সামনে। ভেতরে অন্ধকার, দরজা চাপানো, ফ্যানের বাতাসে পর্দা উঠছে। ও কি ঘুমিয়ে গিয়েছে? বিচ্ছুটা তো এত তাড়াতাড়ি ঘুমোয় না। ধূসর দরজা আস্তে করে খুললো। তার জানা মতে আজকে এই ঘরে পিউ একাই শুয়েছে। বিয়ে শেষে অর্ধেক মেহমান চলে যায়, মোটামুটি 3 তলা খালি, ওখানেই এটে গিয়েছে বাকিরা। ধূসর সেই অনুযায়ী ভেতরে ঢুকলো। গতকালকের মতো অতগুলো মেয়ে থাকলেও কখনোই আসতো না। ভেতরে ঢুকে সোজাসুজি বিছানার দিকে চোখ পড়ে। পিউ সজাগ, বিছানায় উপর হয়ে শুয়ে আছে। অর্ধেক ভাঁজ করা পা দুটো একটু পরপর শূন্যে তুলে নাড়াচ্ছে। বালিশের উপর দিয়ে চোখের সামনে ফোন ধরে রাখা, পাশে ঘুমিয়ে সুপ্তি। ধূসর ডানে বামে নাচে সোজা গিয়ে বিছানার কাছে দাঁড়ালো। পিউ টের পায়নি, অন্ধকারে জল করছে তার ফোনের স্ক্রিন। গুনগুন করে গান গাইছে সাথে, স্বতঃস্ফূর্ত চিত্ত। ধূসর বুকের সাথে দুহাত ভাঁজ করে দাঁড়ালো। পিউ একটার পর একটা ছবি পাল্টে দেখছে, গায়ে হলুদ আর বিয়েতে তোলা এসব। এরপর এসে থামলো তার আর ধূসরের কাপড় পিকটায়। ফটোগ্রাফার ছেলেটাকে কি পরিমাণ জ্বালিয়ে যে ছবিটা নিজের ফোনে আজই নিয়েছে। ধূসর নিচের ঠোঁট ওপরে ঠোঁট দিয়ে চেপে কপালে ভাঁজ নিয়ে চেয়ে রইল। পিউ ছবিটা টেনে বড় করলো প্রথমে, প্রতিটা কোনাকানি খুঁটিয়ে দেখলো। তার কাঁধ ধরে রাখা ধূসরের হাতটা দেখে লাজুক হাসলো। তারপর নিজেকে বাদ দিয়ে জুম করলো ওকে, একেবারে তার নিরেট হাস্যহীন মুখটা পুরো স্ক্রিনে আনলো। বালিশে হাত রেখে মাথায় ঠেস দিয়ে চেয়ে রইল কিছুক্ষণ, হাসলো মিটিমিটি।
ধূসরের গভীর চোখ দুটো আরো ছোট হয়ে এলো আকারে। পিউ সেই মুহূর্তে চমকে দিল তাকে। চট করে ফোনটা কাছে এনে চুমু খেলো। একটা নয়, দুটো নয়, পুরো 6-7টা চুমুতে মুখটা ভরিয়ে ফেললো ওর। ধূসরের চোখ প্রকট হলো। বিহব্বলতার দমকে খুক খুক করে কেসে উঠল। শব্দ পেয়ে চকিতে মাথা তুলল পিউ। ফটাফট ঘুরে চাইল পেছনে। অন্ধকার একটা মানুষের অবয়ব দ্রুত পায়ে ঘর ছাড়ছে। হাঁটার ধরন আর শরীরের গঠন দেখে পিউর বুঝতে বাকি নেই এটা কে। তার মাথা চক্কর কাটে। ধূসর ভাই, সব দেখে ফেলেছেন? পিউ তরাক করে উঠে বসলো। আহাম্মক বনে তাকিয়ে রইল কিছু সময়। লজ্জায় বলি হয়ে মুখ ঢেকে ফেললো দুহাতে। ইয়া আল্লাহ, আজকে সব কি ঘটছে তার সাথে। পরের দিন ইকবাল পুষ্পর বিয়েতে যা যা গিফট পেয়েছে সব নিয়ে বসলো সবাই। ছোটদের হাতে দায়িত্ব বর্তেছে এর। পিউ, শান্তা, সুপ্তি, মারিয়া, তানহা, এমনকি পুষ্প নিজেও বসেছে গিফটের স্কচ টেপ খোলার জন্য। চেয়ার নিয়ে ঘুরে বসেছেন বাকিরা। ইকবাল নাস্তা খেয়ে বেরিয়েছে ধূসরের সাথে। সাদিব তখনও ঘুমে। মৈত্রী নিচে নামিনি এখনো। মেয়েটার মন খারাপ অবশ্য হওয়ারই কথা। মানুষ যেখানে একবার ছ্যাঁকা খেলে ব্যাকা হয়ে পড়ে থাকে, সেখানে একই মানুষকে নিয়ে দুইবার ছ্যাঁকা খেলো সে। মন ভালো নেই মারিয়ারও, কিন্তু তার ভাবমূর্তি ভিন্ন। মুখ দেখে ভেতরটা আঁচ করার সাধ্য হবে না কারো। এই যে সবার সাথে দিব্যি হেসে হেসে কথা বলছে। ঘড়ি, প্রেসার কুকার, ডিনার সেট, অর্নামেন্টস, শাড়ি, আরও অনেক রকম দামি দামি জিনিস উপহার হিসেবে পাওয়া গেল। বাকিরা নগদ অর্থ প্রদান করেছেন। সব মিলে যখন উপহারের প্যাকেট খোলার সময় শেষ হলো, ধূসর ইকবাল ঢুকলো তখন। সাদিফও নিচে নেমে এলো। সুমনা ওদের দেখেই বললেন, বিয়েতে কত উপহার পেয়েছো ইকবাল? তোমাদের হবু মেয়র সাহেব একটা মিনি ফ্রিজ গিফট করেছেন জানো? ইকবাল একটু অবাক হলো। এমন ভঙ্গিতে তাকায়। পিউ মাথা নামিয়েছিল। চোরা চোখে একবার ধূসরের দিকে তাকায়। সে সময় সেও ফিরল এদিকে। চটপট মেয়েটা দৃষ্টি নত করলো ফের। ধূসর আর দাঁড়ালো না, রওনা করলো কামরায়। ইকবাল পিছনে গেল। একটু পর পুষ্পও গেল সেদিকে। পিউ দোনামোনা করলো খুব, যেতে ইচ্ছে করছে, কিন্তু কাল থেকে যা একটা কাণ্ড ঘটিয়েছে সে। ধূসর ভাইয়ের সামনে যেতেই তো লজ্জা করছে খুব। দুটো প্লেনের টিকিট বের করে পুষ্প আর ইকবালের সামনে রাখলো ধূসর। বলল, এটা তোদের গিফট আমার তরফ থেকে। দুজন মুখ চাওয়াচাই করলো। ইকবাল টিকিট হাতে ধরে বলল, কক্সবাজার ট্রিপস। পুষ্প বলল, এসব কি দরকার ছিল ভাইয়া? কেন দিতে পারি না? ইকবাল একটু নড়ে চড়ে বসে বলল, তা পারিস। একটা কেন, 100টা গিফট দিবি তুই। কিন্তু বন্ধু, আমি তো এখানে একা যাব না। একা কোথায়? পুষ্প আছে। এ তো থাকছে, কিন্তু আমি তোকে ছাড়া যাব না। গেলে তোকে নিয়েই যাব। ধূসর আপত্তি জানালো। সেটা সম্ভব? তুই থাকবি না, আমিও না। পার্লামেন্ট? ইকবাল ততটাই নিশ্চিন্ত কণ্ঠে বলল, সোহেলকে বলবো, 3-4 দিনেরই তো ব্যাপার। পুষ্প তাল মেলায়, হ্যাঁ ভাইয়া, আপনিও চলুন প্লিজ প্লিজ। আরে আমি গিয়ে কি করব? তোরা এনজয় কর। তোদের মধ্যে আমার একার গিয়ে কি কাজ? ইকবাল ভ্রু কুচকায়। একা? কে বললো একা? আরে তুই যাবি সাথে, পিউকে নেব না। ধূসর আশ্চর্য বনে বলল, তোর কি মাথায় গেছে ইকবাল? পিউ কি করে যাবে? কি করতে যাবে? কেন? আমরা হানিমুনে গেলে পিউ তোর সাথে প্রি হানিমুনে যাবে? পুষ্প লজ্জা পেল। অপ্রস্তুত ভঙ্গিতে চোখ নামালো। শত হলো বড় ভাই। ধূসরের অবস্থাও তাই। গলা খাকারি দিয়ে বলল, যা তা একটা বললেই হলো? এটা আদৌ হয়? আলবাদ হয়। তোরা আমাদের সাথে যাবে, কিন্তু ঘর আলাদা আলাদা নিয়ে থাকবি। সামনে পিয়ের জন্মদিন, ভেবে দেখ। ইকবালের স্বর দৃঢ়। পুষ্প মিনমিন করে বলল, গেলে কিন্তু খুব ভালো হতো ভাইয়া। আপনাদের ছাড়া আমাদের ওখানে মনটাও টিকবে না। ধূসর শক্ত কণ্ঠে বলল, না, এটা হয় না। তাছাড়া পিউকে বাড়ি থেকে এখন ছাড়বেই বা কেন? ইকবাল বলল, কেন ছাড়বে না? তোর বড় মা, আমার শাশুড়ি আম্মা তোর যেই মস্ত বড় ফ্যান। তুই চাইলে উনি আরও একটা মেয়ে বানিয়ে এনে দেবেন। ধূসর তাও আপত্তি করলো। না, দরকার নেই। ইকবাল পুষ্পর দিকে একবার চেয়ে ধূসরের দিকে এগিয়ে বসলো। কানের পাশে মুখ এনে বলল, কেন ভাইয়া, কন্ট্রোল নেই? ধূসর চোখ গরম করে তাকায়। ইকবাল দাঁত কেলিয়ে ভ্রু নাচিয়ে বলে,
তাহলে সমস্যা কোথায়? পুষ্প শুনতে পায়নি, সে বলল, ভাইয়া আপনি আমার ওপর ছেড়ে দিন, পিউকে সাথে নেওয়ার দায়িত্ব আমার। ধূসর একটু ভেবে গম্ভীর কণ্ঠে বলল, যা খুশি কর, আমি এর মধ্যে নেই। তারপর উঠে চলে গেল। ইকবাল দুষ্ট হেসে বলল, বেটা মনে মনে চাইছে পিউ যাক, কিন্তু বলবে না। ভাব কমে যাবে না তাহলে? পুষ্প মুচকি হাসলো, বলল, ভাইয়া এরকমই। একটা ছোট্ট ট্রলি ব্যাগ সাথে নিয়ে সাদিফের দরজায় এসে দাঁড়ালো মৈত্রী। ভেতরে ঢুকবে কি ঢুকবে না দ্বিধাদ্বন্দ্বে ভুগলো। যদি রেগে যায় দাঁড়িয়ে থাকলো ওইভাবে। সাদিফ সেই সময় বের হতে নেয়। সদ্য গোসল সেরেছে সে, মাথার চুলে তোয়ালে চালাতে চালাতে দরজা দিয়ে বের হলো। অমনি মুখোমুখি হলো দুজন। সাদিফ থমকালো খানিক অসময় মৈত্রীকে দেখে। এদিকে মৈত্রী খেয়ে হারিয়েছে ফের। সাদিফের ছোট ছোট পরিপাটি করে কাটা চুল থেকে পানি পড়ছে। স্যান্ডো গেঞ্জির বুকের কাছটা ভেজা, কি দারুণ দেখতে লাগছে তাকে। ইস, এই মানুষটাও ওর হলে মন্দ হতো না। পর মুহূর্তে মাথা নামিয়ে নিল সে। সাদিফ শুধালো, আপনি? মৈত্রী তাকায়, ঢোক গিলে ঠোঁট নেড়ে বলে, হ্যাঁ, চলে যাচ্ছিলাম তো তাই। সাদিফের চোখ পড়লো তার লাগেজের দিকে, বলল, ও আজই যাচ্ছেন? এসেছেন যখন 2 দিন থাকতেন না হয়? মৈত্রী সরাসরি তার চোখের দিকে চেয়ে বলল, যেটারে ছুটে এসেছিলাম সেটা ফিকে হয়ে গেছে, তাই আর থাকার ইচ্ছে নেই, সরি। সাদিফ এতক্ষণ হেসে হেসে কথা বলছিল, চাইছিল সহজ হতে, শত হলেও অতিথি। কিন্তু মাত্র বলা কথাটায় হাসি নিভে গেল তার। ডানে বামে এলোমেলো পাতা ফেলল। মৈত্রী তার মুখবিবরের জড়তাটুকু দেখে যায়, তারপর ছোট করে বলে, সরি। সাদিফ প্রশ্ন সমেত তাকালো। জানতে চাওয়ার আগেই সে জবাব দেয়, এই কয়েকদিন আপনাকে এত জ্বালার জন্য সরি। কাল বলে না আমার জন্য আপনি বিরক্ত হচ্ছেন, সেটার জন্য সরি। সরি আপনার মনের কথা না জেনে আপনাকে ভালোবাসি বলে। সাদিফের খারাপ লাগলো খুব। সহানুভূতি জানানোর মতো জুতোসই জবাব জানা নেই তার। মৈত্রী আবার বলল, আমি আপনাকে কোনোদিনও ভুলবো না মিস্টার সাদিফ। আপনি অন্য কাউকে ভালোবাসতেই পারেন, তাই বলে আমার ভালোবাসা বদলাবে না। আসি, ক্ষমা করবেন সবকিছুর জন্য। তারপর লাগেজটা টেনে টুনে নিচে নেমে গেল মৈত্রী। সাদিফ বিরস চোখে চেয়ে রইল। মেয়েটা পিওর থেকে অল্প একটু বড় হবে, অথচ কত বড় আর ভারী কথা বলে গেল। মনটাই খারাপ হয়ে গেছে তার, কিন্তু সে তো নিরুপায়। হৃদয় একটাই, কতজনকেই বাদ দেওয়া যায়। বিয়ের 2 দিন পার হতেই বাড়ি পুরোপুরি ফাঁকা হলো। ছেলেমেয়েদের পড়াশোনার তাগিদে রাশিদ মজুমদার ও পরিবার নিয়ে গ্রামে ফিরে গেছেন। বর্ষা আর তার বর সেন্টার থেকেই বিদায় পর্ব সেরেছিল। থাকার ইচ্ছে থাকলেও সৈকতের ছুটি নেই। মারিয়ার সাদিফের ছুটিও আজকেই সমাপ্ত। সে আজই ফিরে যেতে চাইলো। সবাই এক একে যাচ্ছে, তানহাও নেই। ও থেকে কি করবে? কিন্তু জবা আর রুবায়দা তাকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছেন। ওনাদের এক কথা, কাল সাদিফের সাথে একসঙ্গে যেও। মারিয়া তখন নিরুপায় হয়ে চুপ রইল। কি করে বোঝাবে? ও তো এটাই চাইছে না। সাদিফের সঙ্গটাই আস্তে আস্তে ছাড়াতে হবে এবার। এ বাড়িতে ইকবালের 3 দিন থাকার পরিকল্পনা ছিল, তারপর সে নিজ গৃহে ফিরে যাবে। যদিও মনে মনে এখানে থাকার বা বউটাকে এখানে থেকে নিয়ে যাওয়ার অমোঘ ইচ্ছে তার। এখন অবধি যে বাসটাই ঠিকঠাক হলো না, কিন্তু হিটলার শ্বশুর সেই ইচ্ছা পূরণ হতে দিলে তো। রাতের বেলা সবাই খেতে বসেছে। আমজাদ শিকদারও উপস্থিত। আজমল ফিরে যাবেন কাল। ঈদের ছুটি ব্যতীত আর আসা হবে না, তাই সকালে একসঙ্গে খেতে বসলো। কালকে তো পরিবারের সবাই আবার যার যার কাজে ব্যস্ত হয়ে পড়বে। আজকে উৎসব পরিবেশটা বজায় রাখার জন্য গৃহিণীরা অনেক রকমের পদ রেঁধে টেবিলে ভরিয়েছেন। 4 ভাই তাদের ছেলে মেয়ে ইকবাল মারিয়া খাচ্ছে। বেড়ে দিচ্ছেন মিনা, জবা আর রুবায়দা। কারো মুখে তেমন কথা নেই। আমজাদ উপস্থিত থাকলেও হয়ও না। একটা শান্ত নিরিবিলি পরিবেশ রেশ কাটিয়ে হঠাৎই ইকবালের কণ্ঠ শোনা গেল। মিনাকে উদ্দেশ্য করে বলল, আন্টি একটা কথা বলতাম। সবাই ওর দিকে তাকায়। মিনা বললেন, হ্যাঁ বাবা বলো, কিছু লাগবে? না না, কিছু লাগবে না। আসলে আসলে আমি পুষ্পকে নিয়ে একটু বেড়াতে যেতাম কক্সবাজারে, যদি অনুমতি থাকে আপনাদের। মিনা স্বামীর দিকে তাকালেন। সাদিব ভ্রু উঁচিয়ে ফিসফিস করে শুধালো, হানিমুন? ইকবাল হাসলো, মাথা নেড়ে বোঝালো হ্যাঁ। আমজাদ খেতে খেতে ভারী স্বরে বললেন, তুমি এখন ওর স্বামী, ওর আরেকজনে অভিভাবক। নিয়ে যেতে চাইলে নেবে, এইভাবে অনুমতি চাওয়ার কি আছে? প্রতিটি কথাই ভালো, কিন্তু শোনালো বেশ কর্কশ।
ইকবাল মনে মনে অনেক কিছু বিড়বিড় করলো, ঠোঁটে হাসি টেনে বলল, তাহলে কি আমরা কাল যেতে পারি? মিনা বললেন, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়। ইকবাল হাসলো। পুষ্প মধ্যিখানে আবদার করলো, আম্মু আমি পিউকে নিয়ে যাই। পিউ অমনি মাথা তুলে খাওয়া থেকে, না সে কি করে যাবে, ওরা দুজন হানিমুনে যাচ্ছে, তার এইচএসসি পরীক্ষা, সব থেকে বড় কথা তার প্রাণভ্রমরাটাই তো এখানে থাকবে। পিউ চোখের কোণা দিয়ে ধূসরকে দেখার চেষ্টা করলো। এতগুলো মানুষের গালগুলো পেরিয়ে সরাসরি ওই অবধি পৌঁছাতে না পারলেও ধূসরের কান চুল ভ্রুয়ের আশপাশ দেখা যায়। তারপর জিভের ডগায় হরেক যুক্তি সাজিয়ে যেই মাত্র আপত্তি করতে যাবে, এর আগে মিনা বললেন, ও গিয়ে কি করবে, ওর তো 2 মাস পর পরীক্ষা। সেট 2 মাস পর? এটা তো 3-4 দিনের ব্যাপার আম্মু।